বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে প্রবাসীদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। তুলে ধরলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে। সময় সংবাদকে মির্জা ফখরুল। জামায়াত আলোচনায় থাকলেও প্রভাব দেখছেন না জনমনে। নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সম্ভাবনা নেই জামায়াতের সঙ্গে জোটের। মিত্রদের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোটে আগ্রহী জামায়াত। 295 আসনে প্রার্থী চূড়ান্ত। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ। মালিকপক্ষের ডাকা টানা 3 দিনের ধর্মঘটে অচল উত্তরের 3 জেলা। চরম দুর্ভোগে যাত্রীরা। মহাষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু। মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা, দেবীর অধিবাস ও আমন্ত্রণ আজ। নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান সরকার প্রধানের। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় করতালি আর স্লোগানে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রবাসীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। দেশের একটা পুনর্জন্মের বিষয়, সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া। নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো, তাহলে সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। আপনারা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারা তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে হ্যাঁ একটু আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তাহলে আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। আঞ্চলিক অর্থনীতি আমরা গড়ে তুলবো, তাহলে দেখবেন যে আঞ্চলিকভাবে অনেক জিনিস সম্ভব। দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার ওপর জোর দেন। আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলো আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করব বলে আমরা আশা করি। বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, অ্যান্ড দেয়ারস এ বিগার পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আপনাদের কাছে প্রত্যাশা, বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষ যে নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ নির্মাণে আপনারা নতুন নেতৃত্ব বুঝে দিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের উপর হামলার ঘটনায় ওয়াশিংটন দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘে 11 দিনের সফরে এসে 8ম দিনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর এবার নিয়ে দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্কে এলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রবাসীরা
সরকার প্রধানকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, দেশের জন্য সব সময় প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ, তাই দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে তিনি জানান, জামায়াতে ইসলামী লাইমলাইটে এলেও জনমনে এর খুব বেশি প্রভাব পড়েনি। দলটি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টি নিষ্ক্রিয় থাকার সুবিধা নিচ্ছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। নিউ ইয়র্কে সময় সংবাদকে মির্জা ফখরুলের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 5ই আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। রাজনীতিতে দীর্ঘদিনের সহযাত্রী দল দুটির মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব বেড়েছে। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতের বর্তমান অবস্থান এখন বিপরীতমুখী। বাংলাদেশের মানুষের মধ্যে এসব বিষয় নিয়ে নিউ ইয়র্ক সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয় সময় সংবাদের। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় সুবিধাজনক অবস্থানে আছে জামায়াত। আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশেও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে তার বিশ্বাস। সমস্যা হচ্ছে যে আপনার এখানে, আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা মানে সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ এইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া, এইরকম কোন অবস্থা আমার কাছে মনে হয় না। জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে সংশয় কিছুটা হলেও কমেছে বলে মনে করেন মির্জা ফখরুল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশত। তবে প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপি নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে এমন তথ্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে বইছে নির্বাচনী হওয়া, প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ। নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 70% আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। তো এই ধরনের সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য 40 থেকে 50টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ। 40 থেকে 50টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে।
তো এর মধ্যে কারা কারা এই 40 বা 50 জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তাদের দু একজন নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোনো প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভকামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন করেছে। 5 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে যেসব দলের সঙ্গে আন্দোলন করছে তাদের সঙ্গে নির্বাচনী জোটেরও পরিকল্পনা দলটির। একই সঙ্গে 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে আটঘাট বেঁধেই। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতারা। আরও জানব শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। 18 সেপ্টেম্বর আরও 7টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। কিভাবে সংগঠন পরিচালিত হয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে। আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছি। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠছে। তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। জোট হইতে হবে নট নেসেসারি, এইটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে, সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী। আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কমিশন জানায়, আজ সকাল বিকেল 2 দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল 10:30 থেকে 12:30টায় বৈঠক হবে সুশীল সমাজের 26 প্রতিনিধির সঙ্গে, আর দুপুর 2:30 থেকে বিকেল 4:30টায় অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ থেকেই মূলত সুশীল সমাজের প্রতিনিধি দিয়ে সংলাপের সূচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেহেতু সকাল 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে সংলাপটি, যার কারণে এখনও যারা সুশীল সমাজের প্রতিনিধিরা তারা আসছেন, মূলত কেউ চলে এসেছেন ইতিমধ্যে, আবার যেহেতু এখনও হাতে সময় রয়েছে বাকি, তার কারণে এখন পর্যন্ত আসছেন অনেকেই। এর মধ্যে আজকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে 27 জন ব্যক্তিকে, যারা সমাজের নানা রকম দিক নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে বা দেশের রাজনীতি নিয়ে কথা বলেন, এইরকম 27 জন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে যিনি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার রয়েছেন, এখানে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের মধ্যে রয়েছেন হোসেন জিল্লুর রহমান, রয়েছেন রাশেদা কে চৌধুরী রয়েছেন, এদিকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য রয়েছেন, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন। এইরকম মানি ব্যক্তিরাই মূলত তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কথা বলবে যে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে বা নির্বাচনী কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে এবং এখানে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে বা কোন প্রক্রিয়ায় সমাধান হতে পারে। কমিশন আসলে তাদের মতামতগুলো নেবেন এবং এসব মতামত নেওয়ার পরে শুধু সুশীল সমাজ না, বিকেলে আছে শিক্ষাবিদদের সাথে রয়েছে সংলাপ। এভাবে করে একে একে রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সকলের সাথেই সংলাপ করবে নির্বাচন কমিশন। যেহেতু আজকেই শুরু হচ্ছে সংলাপটি, দেখা যাক আসলে এই সংলাপ শেষে বিশেষ করে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কি ধরনের মন্তব্য করেন। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে করা জুলাই হত্যাযোগ্য মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ হবে। প্রসিকিউশন জানিয়েছে তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। বেলা 11:30 থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে 24 সেপ্টেম্বর এ মামলার 22তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ ও 3টি মোবাইল নম্বরের সিডিআর বা কল ডিটেইল রেকর্ড জব্দ করেন তানভীর জোহা। সাক্ষ্য গ্রহণ শেষে তিনি 5টি অডিও কথোপকথন সম্বলিত 3টি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে সেসব ফোনালাপ শোনানো হয়। সময় সংবাদে আরও থাকছে। দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কা, চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত 1, আহত অন্তত 9। দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। আজ মহাষষ্ঠী, এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মে হানি এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি হানির কাছে।
মতোই সারা দেশেই বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশেই শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু করে দিয়েছে। আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোর থেকে শুরু হয়েছে মহাষষ্ঠী পূজা। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা চলছে প্রতিটি মণ্ডপে মণ্ডপে। আমি আছি বরিশালের রামকৃষ্ণ মিশন মঠে। এই ভোর থেকে যে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এখানকার মহারাজ জানিয়েছেন এই মুহূর্তে তাদের যে ধর্মীয় আচার রয়েছে ঘট স্থাপন, সেই ঘট স্থাপন চলছে। এবং আজকের দিনটাতে ধর্মীয় আচারের মধ্যে মহাষষ্ঠীতে বোধন, আমন্ত্রণ, অধিবাস এবং ঘট স্থাপন সহ এই যে আচারগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হয়ে থাকে। এবং এই মুহূর্তে ক্যামেরায় যে ছবিটি দেখছেন এটি হচ্ছে ঘট স্থাপন করা হচ্ছে। পুরোহিত মন্ত্র উচ্চারণ করে দেবী দুর্গাকে আবাহন করছে মণ্ডপে আসার জন্য। মণ্ডপে তার আজকে স্থাপন করা হচ্ছে। মূলত দেবীপক্ষের সূচনা হয়েছে মহালয়ার মধ্য দিয়ে, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা হয়েছে মহালয়ার মধ্য দিয়ে। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবার পর আজকে থেকে অর্থাৎ মহাষষ্ঠীর দিনে শুরু হয় শারদীয় দুর্গা উৎসবের ধর্মীয় আচারের মূল আনুষ্ঠানিকতা। এবং আজকে সন্ধ্যায় যে ঘট রয়েছে সেই ঘট, এখন যে ঘট পূজাটি হচ্ছে মহাষষ্ঠীতে, এই ঘট সন্ধ্যার সময় দেবী দুর্গার সামনে নিয়ে আসা হবে। ষষ্ঠী পূজা হবে সন্ধ্যায়। এবং বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনব্যাপী এই শারদীয় দুর্গা উৎসবের মধ্য দিয়ে তারা বলছেন যে পৃথিবীর মঙ্গল কামনায় পৃথিবীর প্রত্যেকটি মানুষের সমৃদ্ধিতে থাকতে পারে সেই নিবেদনটি তারা করছেন। এবং জানেন যে বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে 597টি রয়েছে জেলায়। মোট 744টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বরিশালে। এবং প্রত্যেকটি পূজা মণ্ডপই উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসবে শুভ সূচনা হয়ে গেল আজকে মহাষষ্ঠী। আমার কাছে সবশেষ মহাষষ্ঠী সকালে হয়েছিল। শারদীয় দুর্গোৎসবের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। তার আগে ছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রাজশাহীতে টানা 3 দিনের মতো চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকালে বাস স্ট্যান্ডে গিয়ে ঢাকাগামী গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মালিকরা বলছেন শ্রমিকদের বেশিরভাগ দাবি এরই মধ্যে পূরণ করা হয়েছে, তারপরেও কিছু ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। তাই বৃহস্পতিবার রাতে হঠাৎ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন তারা। এর আগে শনিবার রাতের মধ্যে বাস চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছিলেন মালিকরা, কিন্তু শেষ পর্যন্ত তারা জানান মালিকপক্ষের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তবে এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস চলাচল করছে। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্ব যেমনিভাবে আসলে নিরসন হচ্ছে না, তেমনিভাবে কিন্তু যাত্রীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে। আমরা আজও সকাল থেকে যাত্রীদের ভোগান্তি দেখেছি এবং গত বৃহস্পতিবার রাতে যখন হঠাৎ করেই মূলত বাস মালিকরা বাস বন্ধ করে দেন, তখন থেকে কিন্তু যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। এবং বিশেষ করে আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকাগামী যেসব দূরবাহী কোচ যেগুলো ছাড়া হয়, সেই গাড়িগুলো বন্ধের ফলে কিন্তু মূলত আসলে যাত্রীদের এই ভোগান্তি। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে ক্ষুব্ধ বিষয়টি নিয়ে যে 3 দিনের মতো টানা এই গাড়ি বন্ধের ফলে কিন্তু আসলে তারা যথাযথভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন না। এবং তারা আসলে যদিও গতকালকে অভিযোগ করেছিলেন যাত্রীরা যে অগ্রিম টিকিট কাটা হলেও টাকা ফেরত দেওয়ার বিষয়ে আসলে কোনো ধরনের সাড়া পাচ্ছিলেন না মালিক পক্ষের বা কোম্পানিগুলোর কাছ থেকে। তবে আজ আমরা কথা বলেছি, অনেকে বলছেন যে না, আসলে যে অগ্রিম টিকিট কাটার যে টাকাটি সেটা আসলে ফেরত পেয়েছেন, কিন্তু কখন নাগাদ আসলে বাস ছাড়া হবে আর কখন নাগাদ আসলে সুষ্ঠুভাবে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে সেটি কিন্তু আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, গতকালও কথা হয়েছে। তারা গতকালকে সারাদিন আশ্বাস দিয়েছিলেন, গতকালেও সারাদিন আশ্বাসের ভিতর দিয়ে গিয়েছে। তারা বলেছিলেন যে গতকাল রাত্রে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে বাস ছাড়ার বিষয়ে। তবে আজ আমাদেরকে মালিক পক্ষ থেকে জানিয়েছেন যে আসলে কখন নাগাদ তারা বসবে, মালিক পক্ষ এবং শ্রমিকরা বসে একটি সিদ্ধান্ত জানাবে। বাট
ঠিক কখন আসলে সেই সিদ্ধান্ত আসবে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো আসলে এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ খবর। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল থেকে জেলা শহর ও শহরতলিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এছাড়া সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। তবে সাজেকে আটকে পড়া প্রায় 2147 পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে শনিবার অবরোধ চলাকালে হঠাৎই সদর উপজেলা পরিষদ এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন ৮ জন। এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন আর্মড পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি অতিরিক্ত দায়িত্ব পালন করছে। সময় সংবাদে আরও থাকছে। ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে নারী শিশুসহ ৩৯ জনের প্রাণহানি, আহত প্রায় অর্ধশত। শোক জানালেন অভিনেতা। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশ জানায় ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ৯ বাস যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ। নদীমাতৃক বাংলাদেশে গত ৫০ বছরে নদ নদীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমেছে। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও স্লুইস গেটের মতো নির্মাণের কারণে বিলীন হচ্ছে ছোট বড় আরও অসংখ্য নদীর অস্তিত্ব। সিটি কর্পোরেশনের সুয়ারেজ অব্যবস্থাপনাকে নদী দূষণের অন্যতম কারণ হিসেবে দুষছেন পরিবেশবিদরা। নদী দিবস উপলক্ষে রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। ছবি তুলেছেন ওমর ফারুক ও মোবারক শুভ। নদীগুলোকে বাঁচিয়ে রাখাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শান্ত দুপুর, দূরে নৌকার সারি। আমার মাঝির গলার সুরে মিশেছে জলতরঙ্গের শব্দ। বুড়িগঙ্গা সত্যিই যেন এক জীবন্ত সত্তা। তবে শ্বাস আটকে দিনের পর দিন নদী হারাচ্ছে তার রূপ। শতাব্দী ধরে ঢাকার জীবন, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্র ছিল এই নদী। জল ছিল টলটলে আর নিখাত। কিন্তু নগরায়ণ, শিল্প বর্জ্যর অবহেলায় একসময়ের জৌলস সাজ যেন কেবলই দূষণের প্রতীক। এখন দখলের উপর দখল চলছে। নগরস্থলী জায়গা কেটে দখল করবে উচ্চেষ্টে আছে। কোথাও পানি হয়েছে কৃষ্ণবর্ণ, ঘোলা ও দুর্গন্ধময়, আবার কোথাও যাচ্ছে অসংখ্য ডুবোচর, ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। সিটি কর্পোরেশনের থেকে ময়লা আনাইলে অত ময়লা আসে না। পেছনে যে সারি সারি নির্মাণাধীন ভবন এবং কাশবন দেখতে পাচ্ছেন, বিগত ১ দশক আগেও কিন্তু এগুলো ছিল নদী। নদী ভরাট এবং দখলের কারণে দিন দিন প্রশস্ততা হারাচ্ছে এই নদীগুলো। মনে করেন ডেভেলপাররা কিনে নিয়ে ভরাট করে, পলট করে বিক্রি করে। প্রচুর মাছ ছিল এগুলার ভিতরে, এখন ওগুলা কিছু নেই। প্রভাব খাটিয়ে বছরের পর বছর দখল করে নদীর সীমানার ভেতর তৈরি করা হয়েছে আবাসন প্রকল্প। তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে এমন শত শত জমি কেনার প্রতিষ্ঠান। নদী শুকিয়ে হয়েছে খাল, খাল শুকিয়ে নর্দমা, পরিণাম জলাবদ্ধতা। সবাই বাড়িঘর করতেছে, যে যাবার দখল করতেছে। পরিবেশবিদরা বলছেন ঢাকার চারপাশ দিয়ে বয়ে যাওয়া 5 নদী সিএস দাগ অনুযায়ী সংরক্ষণ ও উদ্ধার করার জন্য হাইকোর্ট নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় নদীর এই দশা। সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইট হিসেবে নদীর তীরকে ব্যবহার করা হয় প্রথমে। সেই ডাম্পিং সাইটের পাশে পরবর্তীতে কোনো রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের
সাইনবোর্ড দিয়ে তাদের একটি অফিস হতে দেখা যায় এবং সেই টিনের অফিস কালের আবর্তে আস্তে আস্তে পাকা বিল্ডিং এবং বহুতল বিল্ডিংয়ে রূপান্তরিত হয়ে যায়। জলাধার আইন প্রয়োগের অভাবে পিলার স্থাপনের পরের অংশগুলো ভরাট করছে অসাধু আবাসন ব্যবসায়ীরা। একই সঙ্গে স্থায়ী সমাধানের প্রয়োজন উচ্ছেদ পরবর্তী কর্মসূচির সঠিক বাস্তবায়ন, বলছে বিআইডব্লিউটিএ। সেখানে সেই সমস্ত যে আইন রয়েছে, জলাধার আইন বলেন বা নিচু জমি ভরাট করার ক্ষেত্রে শ্রেণী পরিবর্তনের আইন বলেন, সেই আইনগুলোকে কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে সেটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। শুধু দখলই নয়, সুয়ারেজ ব্যবস্থাপনার অভাবে নদীতে পলি জমে কমেছে নাব্যতা। পরিবেশ উপদেষ্টা বলেছেন, ঢাকার 4টি নদী সহ সারা দেশের 20টি নদী রক্ষা প্রকল্পের কাজ চলমান। প্রসেস আছে, ওটা এক্সস্ট করতে যেতে হবে। তারা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে আপনি বলতে পারেন যে 20টা নদীর কাজ, যদি সকল অনুমোদন সময় মতো পাওয়া যায় আশা করি শুরু করা যাবে। বিআইডব্লিউটিএ আরও বলছে, বুড়িগঙ্গার শীতলক্ষার প্লাস্টিক বর্জ্য অপসারণে আগামী ডিসেম্বরে নামানো হবে গ্রাব ড্রেজার। তবে বড় চ্যালেঞ্জ ময়লা ডিসপোজাল, যাতে দরকার সিটি কর্পোরেশনের সহায়তা। নদীগুলোকে বাঁচিয়ে রাখাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নদী দখল ও দূষণ মুক্ত রাখতে না পারলে এবং নদীর নাব্যতা ঠিক না থাকলে যেমন ব্যাহত হবে ফসল উৎপাদন, ঠিক তেমনি মারাত্মক প্রভাব পড়বে দেশের জীব ও বৈচিত্র্যের উপর। আর তাই দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় নিশ্চিহ্ন হওয়া নদীগুলোতে ফেরাতে হবে প্রবাহ, কারণ নদী বাঁচলে বাঁচবে দেশ। রৌনপ্রিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত 39 জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। এমন ঘটনায় শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলা কাভিত্রী কাজাগামের প্রচার সভায় হঠাৎ ভিড়ের ঢেউ আছড়ে পড়ে মঞ্চের দিকে। বাতাসের অভাবে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। পদদলিত হয়ে প্রাণ হারান নারী, পুরুষ ও শিশু মিলিয়ে বেশ কয়েকজন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমতি ছিল 30,000 লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিড়ের চাপে দম বন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান। বিশাল জনসমাগম সামলাতে হিমশিম খায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় স্বেচ্ছাসেবীরা মানব শৃঙ্খল গড়ে আহতদের বের করে আনে। হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ সময় আহতদের পরিদর্শনে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসায় এমন বিপুল ভিড়কে ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সময় সংবাদ। খেলার খবর। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের জন্য। এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ঢোকার দৌড়ে এগিয়ে আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী। দলে আসবে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। আইসিসি একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান। এখানে থাকতে পারতো বাংলাদেশ, যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20-তে যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ এনসিএল-এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদী কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট। তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে
পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকেও আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিউ ইয়র্কে প্রবাসীদের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। তুলে ধরলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা। রাজনীতির মাঠে আওয়ামী লীগ জাপার অনুপস্থিতির সুযোগ নিচ্ছে জামায়াত। দলটি আলোচনায় এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। দেশে দক্ষিণপন্থা উত্থানের শঙ্কা। এবং নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সম্ভাবনা নেই জামায়াতের সঙ্গে জোটের। মিত্রদের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোটে আগ্রহী জামায়াত। 295 আসনে প্রার্থী চূড়ান্ত। এই ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়।